শহীদ আব্দুল আলী একাডেমির নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকে আমার এই দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আমরা অনলাইন ক্লাস করতে যাচ্ছি। আমরা সকলেই জানি মহামারী করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রত্যেকেই ঘরে অবস্থান করছি। তো ঘরে অবস্থান করলেও আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে, কেননা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ রয়েছে। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তথাপিও আমাদের ঘরে থেকে যাতে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি, সেজন্য মাননীয় প্রথম জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সার্বিক পরামর্শে দেখানো নিয়মে আমরা প্রত্যেকেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করব তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা আমাদের এই ক্লাসগুলো যে কোনো সময় আমাদের ফেসবুক পেজ শহীদ আব্দুল আলী একাডেমি এবং আমাদের ইউটিউবেও এই কন্টেন্টগুলো আপলোড করা হয়। তো আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনলাইন ক্লাসের ভিডিওগুলো আর ইউটিউব লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে যে কোনো সময় ডাউনলোড করে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে এবং এই ক্লাসগুলোতে তোমাদের যেই নির্দেশনা থাকবে সেগুলো তোমরা ফলো করবে এবং এখান থেকে তোমাদের পরবর্তী যখন ক্লাস শুরু হবে, কিন্তু এইখানে যে ক্লাসগুলো অনলাইনে হচ্ছে এরপর থেকে কিন্তু তোমাদের শ্রেণী কার্যক্রমগুলো চলবে। সুতরাং অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো নোট রাখবে, স্টাডি করবে এবং এখানে তোমাদেরকে যেই প্রশ্ন দেওয়া হবে সেগুলো তোমরা জেনে রাখবে, কারণ এখান থেকে আমাদের পরবর্তীতে পরীক্ষা বা ইত্যাদি তোমাদেরকে নেওয়া হবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের নির্দিষ্ট ক্লাস আমরা আমাদের পাঠ্য বই চলে যাই। দেখো আমার এখানে কিন্তু তোমরা যদি তোমাদের ঘরে যেই পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে যে পাঠ্য বইটি রয়েছে, তোমরা সেখান থেকে আমরা আজকে যেই ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা। তো এটি আমাদের পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে রয়েছে। তোমরা 6ষ্ঠ অধ্যায়টি খুলে বইটি নিয়ে তোমরা খুলে বসো। আশা করি আমরা সেখান থেকে যদি আমরা দেখি আমাদের ভালো হবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের বইতে। দেখো আমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। আমরা আজকে এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। সরকার অতি পরিচিত একটি শব্দ। বিশ্বের সব দেশেই কোনো না কোনো সরকার ব্যবস্থা রয়েছে। সরকার কাকে বলে সে সম্পর্কে আমরা 4র্থ অধ্যায়ে জেনেছি। আশা করি তোমরা এই বিষয়টা নবম শ্রেণীতে পড়েছ, সেজন্য এখানে এই কথাটা এসেছে। মূলত সরকারের দ্বারা একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সকল দেশে সরকার থাকলেও তা এক রকম নয়। এই অধ্যায়ে আমরা আমাদের দেশের সরকার পদ্ধতি সম্পর্কে জানব। এই অধ্যায়ে পড়া শেষে আমরা আর কি জানতে পারবো? বাংলাদেশ সরকারের স্বরূপ উল্লেখ করতে পারবো, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বর্ণনা করতে পারবো, বাংলাদেশের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবো, বাংলাদেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবো। তাহলে দেখো এখানে প্রথমে আছে বাংলাদেশ সরকারের স্বরূপ উল্লেখ করতে পারবে, এই পয়েন্টটা প্রথমে আছে। একইভাবে দেখো পয়েন্টের ধারাবাহিকতায় এখানে কিন্তু আলোচনায় বাংলাদেশ সরকারের স্বরূপ কথাটা আগে নিয়ে এসেছে। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, যাকে বলা হয় প্রবাসী সরকার, গঠিত হয়। এখন প্রবাসী সরকার বলতে আসলে কি বোঝায়, যদি আমরা এই বিষয়টা জানতে চাই তখন আমাদেরকে আসলে আমরা যদি প্রবাসী সরকার নিয়ে আলোচনা করি, আমি দেখো এখানে
আসলে প্রবাসী সরকার অস্থায়ী সরকারও বলা বলা হয়। এখানে দেখো উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ। এই উইকিপিডিয়া এমন একটা বিষয় অনলাইন জগতে, তো তোমরা যারা যাদের কাছে স্মার্টফোন আছে, তোমরা যারা আজকে আমাদের এই ক্লাস দেখছো, তোমরা সবাই গুগলে গিয়ে যদি তোমরা বাংলাদেশের অস্থায়ী সরকার সার্চ করো, তাহলে তোমরা এই বিষয়টি একেবারেই সহজে পেয়ে যাবে। আমি তোমাদেরকে সার্চ করেই দেখাচ্ছি। যেমন মনে করো আমি যদি যাই সার্চ করার জন্য, আমি এখানে নতুন গেলাম, এখানে দেখো গুগলে যদি আমি গেলাম, গুগলে আমি ক্লিক করলাম, এখানে এখানে যদি আমি এখন দেখি বাংলাদেশের, দেখো প্রবাসী সরকার লিখবো আমি। প্রবাসী সরকার লেখা মতো আমি যদি আমি আগে সার্চ করেছিলাম, সেজন্য এই বিষয়টি এখানে চলে এসেছে। দেখো প্রবাসী সরকার বলতে কি বুঝো, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশন এসেছে। এখানে একটা অপশন বাংলাদেশ অস্থায়ী সরকার। যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা জেনে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত, মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। তার প্রবাসী সরকারকে 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, কোন সালের কত তারিখ বাংলাদেশের প্রবাসী সরকার গঠন করা হয়? উত্তরটা কিন্তু এটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। 1971 সালের 17 এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথ তলায়, বর্তমান মুজিবনগর, বৈদ্যনাথ তলার বর্তমান নাম হলো মুজিবনগর, মন্ত্রী সদস্যরা শপথ গ্রহণ করেন। 1971 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধ যুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তি বাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমাদের যেহেতু আপনার 26 মার্চ কালো রাত্রে পাকিস্তানিরা, 25 মার্চ কালো রাত্রে পাকিস্তানিরা আমাদের উপর, ঘুমন্ত বাঙালির উপর হামলা চালিয়েছিল, এরপর থেকে আমাদের মুক্তিযুদ্ধ মূলত শুরু হয়ে যায়। তো মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য তো একটি সরকারের প্রয়োজন ছিল। মুক্তিযুদ্ধকে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্য আমাদের একটি সরকারের প্রয়োজন ছিল, মন্ত্রিপরিষদের প্রয়োজন ছিল। সেজন্যই মূলত একটি অস্থায়ী, যেটি তোমার নির্বাচনের মাধ্যমে, যেমন বর্তমানে আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে দেশের সরকার ব্যবস্থা পরিবর্তন হয়, কিন্তু তখন ওই আপৎকালীন সময়ে তখন তো নির্বাচন সম্ভব ছিল না, তাই এই সরকার গঠন করা হয়েছিল। তাদের কাজ ছিল যুদ্ধকালীন সময়ে দেশের সার্বিক কার্যক্রম চালিয়ে যাওয়া। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ প্রবল যুদ্ধ রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়। তাহলে আমরা এই বিষয়টা এখান থেকে জেনে নিলাম। তোমরাও যে কোনো বিষয় যদি তোমরা বুঝতে না পারো পাঠ্য বইয়ে, একটা বিষয় এখন মনে রাখবে, পৃথিবীর সেরা ডিকশনারি কিন্তু এখন গুগল, এবং পৃথিবীর সেরা প্রভাষক বলো, লেকচারার বলো, সেটাও হলো গুগল, যেখানে সব কিছুর সমাধান পাওয়া যায়। ঠিক আছে, আমরা আমাদের নির্দিষ্ট আলোচ্য সামনে আমরা আমাদের পাঠ্য বই চলে যাচ্ছি। তাহলে আমরা অস্থায়ী সরকার কি, তা আমরা প্রবাসী সরকার বলতে কি দাদা, আমরা তা দেখে আসলাম। আচ্ছা, বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক জনগণ। এটার মানে হলো জনগণের ভোটে সরকার গঠিত হয়, তাই এখানে এই কথাটা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র বলতে আসলে কি বোঝায়, সেটাও আসলে একটা জানার বিষয় আছে। তো আমি তোমাদের সেই বিষয়টাও, এককেন্দ্রিক রাষ্ট্রের যেহেতু এখানে সরাসরি বিস্তারিত আলোচনা নেই, তো আমি তোমাদের এই বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের, যদি আমরা অনলাইনে যাই, আবার দেখো
এক কেন্দ্রিক রাষ্ট্র। তো একইভাবে যদি আমি এখানে গুগলে যাই, যদি গুগলে ক্লিক করি, এখানে গুগলে ক্লিক করার পর যদি আমি এখানে এক কেন্দ্রিক রাষ্ট্র, এই দেখো এক কেন্দ্রিক রাষ্ট্র, যেটা আমি আগে সার্চ করেছিলাম সেটা এখানে আছে, ক্লিক করি, দেখো এখানে চলে আসলো এক কেন্দ্রিক রাষ্ট্র। এক কেন্দ্রিক রাষ্ট্র হলো এমন এক ধরনের রাষ্ট্র যা একক সত্তা হিসাবে পরিচালিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকার চূড়ান্তভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এক কেন্দ্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের বিপরীতে, যা ফেডারেল রাজ্য হিসাবেও পরিচিত। তাহলে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র বলতে আসলে কি বোঝায়? যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হলো যেখানে অনেকগুলো দেশ আসলে একসাথে, যেমন মনে করো আমেরিকা, আমেরিকাকে বলা হয় ইউনাইটেড স্টেট অব আমেরিকা, তার যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। কিন্তু আমরা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের বিপরীত, অর্থাৎ এককেন্দ্রিক। আমাদের সমস্ত শাসন ক্ষমতা মূলত পরিচালিত হয় কেন্দ্র থেকে, যার কারণে আমাদেরকে এককেন্দ্রিক রাষ্ট্র বলা হয়। ঠিক আছে, এই পর্যায়ে আমরা আমাদের আবার মূল পাঠ্য বইয়ে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের দেশে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থায় সংসদীয় ব্যবস্থাটা আসলে কি? এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তবে দেশের প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত। মন্ত্রী পরিষদই এখানে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। তার নেতৃত্বে মন্ত্রী পরিষদ দেশের শাসন কার্য পরিচালনা করেন। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী কে? মন্ত্রী পরিষদ, এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। মন্ত্রীদেরকে নিয়ে সরকার গঠিত হয়, তাদের প্রধান হলেন মূলত প্রধানমন্ত্রী। দেখো এখানে এতটুকু আলোচনার পরে এখানে একটা দলীয় কাজ রয়েছে, সেটা হলো বাংলাদেশ সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে একটি চার্ট বা ধারণা মানচিত্র তৈরি করো। তোমরা বাসায় এখানে যদিও বা দলীয় কাজ রয়েছে, তারপর তুমি বাসায় নিজে নিজে করার যতটুকু পারো করার চেষ্টা করবে। স্কুল খুললে, ক্লাস করলে, যদি যদি আমরা চাই, কখনো দেখতে চাই, তাহলে তুমি দেখাতে পারো। ওকে, এই পর্যায়ে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, এখানে আমাদের আলোচনার ছিল মতো বাংলাদেশের সরকার ব্যবস্থা। তাহলে এই সরকার ব্যবস্থার আসলে কয়েকটা বিভাগ রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের 3টি বিভাগ আছে। সেগুলো হচ্ছে প্রথমত শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। নিচে এদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমেই আসছে কি? শাসন বিভাগ। দেখো, শাসন বিভাগকে নির্বাহী বিভাগও বলা হয়ে থাকে। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত। তাহলে শাসন বিভাগ কোন কোন বিভাগ বা কাদের নিয়ে গঠিত যদি প্রশ্ন হয়, উত্তরটা হবে শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত। তাহলে আমরা প্রথমে রাষ্ট্রপতি শাসন বিভাগের মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ। তাহলে এখানে রাষ্ট্রপতি কথাটা আগে এসেছে, তাই আমরা এখানে আলোচনাতেও এই রাষ্ট্রপতি কথাটাকে আমরা আগে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব। যে রাষ্ট্রপতি, বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তবে রাষ্ট্রপ্রধান হলেও তিনি আসলে নামমাত্র প্রধান। দুই একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করেন। তার মানে দুই একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করেন। কেননা আমাদের দেশ রাষ্ট্রপতি শাসিত দেশ নয়। পৃথিবীর অনেক দেশ আছে যেগুলো রাষ্ট্রপতি শাসিত দেশ, যেমন মনে করো আমেরিকা, সেগুলো রাষ্ট্রপতি শাসিত দেশ। যেমন আমাদের কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়ে গেল। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হলো আমাদের জো বাইডেন, যিনি আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে উনি প্রেসিডেন্ট হয়েছেন।
তো আমেরিকা হলো রাষ্ট্রপতি শাসিত দেশ, বাট আমাদের দেশ হলো প্রধানমন্ত্রী শাসিত দেশ, সেজন্য রাষ্ট্রপতিকে এখানে নামমাত্র প্রধান বলা হয়েছে। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হন, অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আমাদের দেশে যে জাতীয় নির্বাচন হয়, যেমন কয়েকদিন আগে হয়ে গেল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচন করেন এবং বিএনপি ধানের শীষে নির্বাচন করেন। তো যেই দল তোমার আমাদের 300টি আসনের মধ্যে, সংসদীয় আসনের মধ্যে 151 বা তার চেয়ে বেশি আসন পেয়ে নির্বাচিত চূড়ান্তভাবে নির্বাচিত হন, বিজয়ী হন, সেই দলই সরকার গঠন করে। তো সরকার গঠনের প্রথমেই তারা আমার সমস্ত সংসদ সদস্য যারা নির্বাচিত হন তারা সংসদে বসে প্রথমেই এই জাতীয় অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন করেন। তাহলে রাষ্ট্রপতিও কিন্তু পরোক্ষভাবে গণতান্ত্রিক অর্থাৎ জনগণের ভোটেই নির্বাচিত হচ্ছেন, কেননা রাষ্ট্রপতি যারা নির্বাচন করছেন তারা কি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন, জনগণ তাদের উপর তাদের দায়িত্ব অর্পণ করেছেন এবং তারা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। রাষ্ট্রপতির তার কার্যকাল হয় 5 বছর। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন, তবে কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদে অর্থাৎ একটানা 10 বছরের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না, কেননা রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সমস্ত আদালত তার অধীন, সুতরাং তার বিরুদ্ধে বিচার করার আদালতে অভিযোগ আনার কোনো সুযোগ নেই। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর কোনো অভিযোগে জাতীয় সংসদ অভিশংসনের মাধ্যমে তাকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করতে পারে। অভিশংসন শব্দের মানে হলো অপসারণ পদ্ধতি। তা রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে অপসারণ করার যে পদ্ধতি তাকে বলা হয় অভিশংসন। রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। এছাড়া তার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যদি কেউ রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হন তাহলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না। অর্থাৎ কোনো রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি হওয়ার পর তার রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি যদি সংবিধান পরিপন্থী কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে যদি তিনি অপসারিত হন তাহলে তিনি আর দ্বিতীয়বার কখনোই রাষ্ট্রপতি হতে পারবেন না। এই পর্যায়েও আমাদের এখানে একটা দেখো পাঠ্য বইয়ে একটা জোড়ায় কাজ দেওয়া আছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রপতির প্রধান যোগ্যতাগুলোর তালিকা তৈরি করো ও নিয়োগ পদ্ধতি আলোচনা করো। ইতিপূর্বে আমরা এখানে আমাদের আলোচনায় সেটা ছিল, তো আশা করছি তোমরা এই আলোচনাগুলো আবার বারবার পড়লে তোমরা ঘরে বসে পারবে, চেষ্টা করবে সেটা ইনশাআল্লাহ। তাহলে এই পর্যায়ে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানলাম। তো রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করার আগে আসলে রাষ্ট্রপতি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। যদি আমাদের প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি সম্পর্কে তুমি যা জানো লিখো, সেক্ষেত্রে তুমি আমি এখন তোমাদেরকে যে তথ্যগুলো প্রদর্শন করব তোমরা সেগুলো লিখলে মোটামুটি তোমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে বাংলাদেশের এখানে একটা হবে বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু তথ্য। দেখো তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, তার কার্যকাল 5 বছর, 2 মেয়াদে 10 বছর থাকা যায়। অর্থাৎ কেউ 5 বছর রাষ্ট্রপতি থাকার পর উনি যদি আবার দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে উনি 10 বছর থাকতে পারবেন। এরপরে বাংলাদেশের নাগরিক ও 35 বছর বয়স হতে হবে, কেননা বাংলাদেশের নাগরিক না হলে এবং 35 বছর কম কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন না। এরপরে দেখো একটা পয়েন্ট এখানে আমাদের আছে, রাষ্ট্রপতির দায়িত্বকালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা
যায় না, যেটা আমরা আমাদের পাঠ্য বইয়ে পড়েছিলাম। রাষ্ট্রপ্রধান হলেও তিনি আসলে নামে মাত্র রাষ্ট্রপ্রধান। কেননা দুই একটি কাজ ছাড়া, দুই একটি কাজ বলতে তোমার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ হল রাষ্ট্রপতির কাজ, এছাড়া অন্যান্য সকল কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে করে থাকেন। সেজন্য এখানে এই কথাটা বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান হলেও তিনি আসলে নামে মাত্র প্রধান। এরপরে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তো আমরা আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, তাকে আমরা হয়তো অনেকেই চিনি। দেখো, আমি তোমাদেরকে এই মুহূর্তে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের ছবি তোমাদের সামনে প্রদর্শন করছি। উনি হলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ। পৃথিবীতে এমন রাষ্ট্রপতি আসলেই খুব বিরল। ওনার মতো এরকম নিরহংকারী, সদা হাস্যোজ্জ্বল, সরল মনের ব্যক্তিত্ব আসলেই বিশ্বে খুব বিরল। তো ঠিক আছে, এই পর্যায়ে আমরা আমাদের এই রাষ্ট্রপতি, মহান রাষ্ট্রপতির আব্দুল হামিদ, উনি কতটা মিশুক প্রকৃতির মানুষ। উনি রাষ্ট্রপতি হওয়ার পরও ওনার মাঝে বিন্দুমাত্র অহংকার বোধ নেই। সেটি তোমরা আমাদের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের একটি ভাষণ, যে কোনো একটি ভাষণ শুনলে তোমরা বুঝতে পারবে। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে ওনার একটি ভাষণ, ওনার ভাষণের অংশ বিশেষ আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি। আশা করি তোমরা ওনার ভাষণটি শুনলে যথেষ্ট মজা পাবে। তো ঠিক আছে, চলো আমরা ভাষণটি দেখে আসি। নেটওয়ার্ক একটু সমস্যা করছে, আশা করি শুরু হয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসলে আজকে ঠান্ডা একটু বেশি, আমরা ভাষণটি শুনি মন দিয়ে। এবং ঠান্ডার জন্য গলাটাও একটু বসে গেছে। এই ঠান্ডার প্রকোপে একবার ভাবছিলাম যে কুষ্টিয়া যাওয়া হবে না। এর মধ্যে আরেক বাধা পড়লো। আমি এই সম্মেলন রাখছিলাম 7 তারিখ, আজকে পাশাপাশি আজকে বাংলাদেশ জাতীয় সংসদে অধিবেশন ডাকছে আজকে বিকাল 4টা। এবং সংবিধানের নিয়ম হলো যে বৎসরের প্রথম যে অধিবেশন ডাকা হয় সেখানে রাষ্ট্রপতি সেই অধিবেশনে যোগদান করবেন এবং তিনি সেখানে ভাষণ দান করিবেন। এবং দিস ইজ দি ম্যান্ডেটরি প্রভিশন অফ দি কনস্টিটিউশন, ভায়োলেট করার কোনো সুযোগ নাই। এই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আর ঠান্ডার প্রকোপ সবকিছু মিলিয়ে ভাবলাম যে এসে আবার এখানে যে পার্লামেন্টের বক্তৃতা, এটা তো আর 10-15 মিনিটে হবে না, সেটা প্রায় 1.25 থেকে 1.5 ঘন্টা বক্তৃতা। গলা বসে গেলে এই 1.5 ঘন্টা বক্তৃতা দেওয়া ইটস ভেরি টাফ, আর বিশেষ করে এই বয়সে। যাই হোক, শেষ পর্যন্ত কুষ্টিয়ার প্রতি আমার একটা অন্য আকর্ষণ ছিল, যার জন্য আমাকে আসতেই হলো। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে, থাকছে। আমারও এই কুষ্টিয়া 4 মাসের কয়েকদিন বেশি থাকার সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল। 1976 সাল আমি ময়মনসিংহে 7 মাস জেল খাটার পরে আমাকে ট্রান্সফার করলো এই কুষ্টিয়া জেলে। কুষ্টিয়া জেলে আসলাম। ওখানে আরেক ঘটনা ছিল। এখানে আরেকটা মজার এবং তরতাজা খবর আছে।
জাফর সাহেব তো সুন্দর করে বলতে পারে, আমি তো এত সুন্দর করে বলতে পারি না, কারণ ওনারা তো মাস্টার মানুষ, লেখাপড়া ভালো জানে, আর আমি ছাত্র হিসাবে ছিলাম একেবারে রাম ছাত্র। সুতরাং এত সাজায় গুছায় ওনাদের মতো বলার সুযোগ দক্ষতা আমার নাই। তা যাই হোক, 1976 সালের 13 জানুয়ারি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। অবশ্য এর পূর্বে আরো 3টা পুত্র সন্তান ছিল। এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার এই 2 মাস পরে, 2 বা 5-7 দিন পরেই আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে তো ময়মনসিংহের থেকে পরে কুষ্টিয়া আসলাম। তখন আমার স্ত্রী সাধারণত কোনোদিন কোনো কনভোকেশনে যায় না, আমার মনে হয় এবারেই উনি প্রথম আসিয়াছেন। অনেক সতর্কতার সঙ্গে আমিও চিঠি লিখতাম। জেলখানা থেকে চিঠি লিখলে আবার এটা সেন্সার করে দেওয়া হয়, আবার চিঠি আসলেও সেটাও কাইটা কুইটা অনেকভাবে সেন্সার করে দিত। তবে একটা জিনিস পাওয়া গেছিল যে আমার কন্যার নামটি কি হবে, এইটা জন্য চিঠি লিখলো। অনেক চিন্তা ভাবনা করে করলাম যে কি নাম রাখবো, কারোর সঙ্গে পরামর্শ করারও সুযোগ নাই। অবশ্য ছিল আমার ওয়ার্ডে আরো 3 জন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তবুও কন্যার নাম নিয়ে আর কি আলাপ করব। শেষ পর্যন্ত চিন্তা করলাম, এই কুষ্টিয়া ছিল ব্রিটিশ পিরিয়ডে, এটা ছিল নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট ছিলাম, সুতরাং মেয়ের নামটা বললাম যে এটা যখন নদিয়া ডিস্ট্রিক্ট ছিল, আসি নদিয়ার সেই পূর্ব ডিস্ট্রিক্টে, মেয়ের নাম নদিয়াই হয়ে যাক। সুতরাং যেখানে বসে তার নাম রাখছি, সে মেয়েও ইন্টারেস্টেড হলো, সেও আইসা পড়ছে। রাষ্ট্রপতির মেয়ে উনি, নদিয়া। এই যে আমার স্ত্রী আজকে আসছে, উনি তো আবার রাষ্ট্রপতি স্ত্রীর আবার ফার্স্ট লেডি হয়ে যায়। রাষ্ট্রপতির স্ত্রী। অবশ্য জীবনে তো সেকেন্ড থার্ডের কোনো ব্যবস্থা করতে পারলাম না, তবে লাস্টের আশা আছে কিনা তাও জানি না। কথাটা হাস্যোজ্জ্বল। দেখো যেভাবে পাহারা দিয়ে রাখে, লড়ার চড়ার কোনো জো নাই। তো এখন এখানে আয়সা তো ভালো, বললাম তো আসলে তো ঠান্ডা, মানে একটু বেশি ঠান্ডা। তাই এখানে অবশ্য 4 মাস 5-7 দিন থাকার পরে এখান থেকে আবার আমাকে ট্রান্সফার করছিল ওই রাজশাহী জেলে, ওখানে ছিলাম 7 মাস। তো একটা ঘটনা বলেই ফেলি, কুষ্টিয়াতে যাওয়ার সময় ডানু দুধের পাউডারের মিল্কের ভিতরে 1000 টাকা এটার দুধের ভিতরে ঢুকায় রাখছিলাম যাতে ধরা না পড়ে। এটা রাজশাহী যাওয়ার পরে ধরা পড়ে গেল, এবং এই জন্য আমি সারা জীবনে কোনো ধরনের কনভিকশন খাটি নাই, কিন্তু জেলখানার ভিতরে গিয়ে আমি ঠিকই কনভিকশন খাটছি। সেটা হলো যে কেন আমি 1000 টাকা অবৈধভাবে রাখলাম। এই জন্য ওই টাকা বের করে জেলারের সামনে পুট আপ করলো। জেলার আমাকে প্রথম সাজা দিল যে 1000 টাকা কনফিসকেটেড। আমি জবাব যাই গেছে, টাকার উপরে গেছে, শেষ হয়ে যাক। কিন্তু সে আবার রেফার করলো এটাকে ডিআইজি প্রিজন। সেই ডিআইজি প্রিজন আমাকে তো 1000 টাকা তো মানে কনফিসকেটেড করলোই, পাশাপাশি আমাকে দিল কন্ডেম সেলে, অর্থাৎ এমন সেলেই রাখলো যেখানে নাকি আমার দিনের বেলা ভাত খাইতে গেলেও হারিকেন জ্বালায় খাইতে হয়, ঠিক এই ধরনের অবস্থা। এবং এর পাশে আবার ছিল ফাঁসি মঞ্চ, এটাও দেখা যাইতো। মনে মনে কই আবার ওখানে জানি কোন সময় যেতে হয় ঠিক নাই। ওই পরে যাই হোক, অনেক আমার এটা অবশ্য আমার স্ত্রীর অবদান, শেষ পর্যন্ত 7 মাস পরে অনেক তদবির করিয়া
আমাকে আবার রাজশাহী জেল থেকে ঢাকা জেলে ট্রান্সফার করে নিয়ে যায়। তো যাই হোক, এসব অনেক ইতিহাস। এই জন্য আসলে আজকে যে সময়ের যে স্বল্পতা, যে 4টার সময় পার্লামেন্টে আবার যেতে হবে, এজন্য কিন্তু আমি সমস্তগুলো মানে যা অনুষ্ঠানটা সব শেষ করে দিয়ে যাওয়াটা এটা আমার হচ্ছে না। আর সবগুলি যে পূর্বের যেভাবে সিদ্ধান্ত ছিল এটাও করা সম্ভব হচ্ছে না সময়ের অভাবে। কিন্তু এরপরও এই কুষ্টি আপনাদের মাঝে আসার যে লোভ সংগ্রহণ করতে পারে নাই। অবশ্য সহজেই ছিল, বলতে পারতাম যে পার্লামেন্ট ডেকে বলছে আর আসতে পারবো না বা ডেট পরিবর্তন এই ধরনের। কিন্তু এত আয়োজনের পরে, এত কিছু জাঁকজমক ভাবে, এত বড় প্যান্ডেল সবকিছু মিলায় এত কিছু করার পরে এটাকে আরো 10-15 দিন বা 1 মাস পাছায় দিলে এটা সম্পূর্ণ জিনিসটা লন্ডভন্ড হয়ে যাবে। এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না, ঠিক হবে না। এই জন্য আমার সমস্যা হলেও আমি আপনাদের সামনে আসছি এবং আমি বলতে চাই যে আপনাদের এখানে আইসা আমার ভালোই লাগছে। কিন্তু যদিও ভালো লাগলে তো ভালো করে দেখাও যায় না। এই যে প্যান্ডেল, আমি প্রায়ই বিভিন্ন কনভোকেশনে গিয়ে বলি যে সাইডের যে একটা বাধা মানে বেড়া দিয়ে রাখছেন, অন্ধকার বানিয়ে রাখছেন। আমি যে ছেলে মেয়েদেরকে ডিগ্রি দেই এদের চেহারাই আমি দেখি না, দেখার কোনো সুযোগই নাই। এবং আমি এমনও একটা অবস্থা আছি যে তাদের মাঝে গিয়ে মিশে গিয়ে দেখবো, সে সুযোগও আমার থাকে না। এবং এখানেও আমার সঙ্গে যে SSF যারা আছে তারা আমাকে এলাও করে না, যার জন্য সব সমস্যা মনের দুঃখই দেখা যায়। যা আসলে প্রথম যখন রাষ্ট্রপতি হই তখন ভাবছিলাম যে কনভোকেশনে যাওয়া মানে একটা সাংঘাতিক আনন্দ কোনো বিষয় হবে, ছেলে মেয়েদের সঙ্গে হই হুল্লোড় একটা হবে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। কিন্তু পরে দেখলাম যে এই সুযোগ থেকে আমাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়। সুতরাং ছেলে মেয়েদেরকে বলছি, তোমাদেরকে দেখার ইচ্ছা আমার নাই তা না, খুবই প্রবলভাবে তোমাদেরকে দেখতে চাই, কিন্তু দেখার কোনো সুযোগ আমি পাচ্ছি না। যাই হোক, তবু হয়তো বা অনেকের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে দেখা হবে। যে যাই হোক, আমি আর আমার লেখার বাইরে আমি আর থাকতে চাই না। প্রিয়, তাহলে দেখো কতটুকু মিশুক হলে একজন রাষ্ট্রপতি এতটা সরলপণে আমাদের সাথে কথা বলতে পারেন। তো ঠিক আছে, এই পর্যায়ে আমরা আমাদের নির্দিষ্ট ক্লাসে ফিরে যাচ্ছি। তাহলে আমরা রাষ্ট্রপতির ইতিপূর্বে আমরা রাষ্ট্রপতির সঙ্গে কিছু তথ্য জেনেছি এবং রাষ্ট্রপতির যে আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি আমাদের সাধারণ মানুষের সাথে উনি কতটুকু মিশতে চান, কতটুকু মিশুক, কতটুকু মজার মানুষ তিনি, সেটা আমরা ওনার এই বক্তব্য থেকে আশা করি কিছুটা আমরা ধারণা পেয়েছি। তো এরপর যে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে রাষ্ট্রপতি অনেক দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা ও কার্যক্রম নিম্নরূপ। দেখো, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ করেন। রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের যেমন মহাহিসাব রক্ষক, রাষ্ট্রদূত ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির। তিনি সশস্ত্র বাহিনীর প্রধান। 3 বাহিনীর অর্থাৎ সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানদের তিনিই নিয়োগ দেন। তবে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে করেন। অর্থাৎ এই যে 2-1টি কাজ যেটা আমরা আগে বলেছিলাম যিনি রাষ্ট্রপতি করে থাকেন, সেগুলো হলো প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি শুধুমাত্র রাষ্ট্রপতির নিয়োগ তিনি সরাসরি নিয়োগ দিতে পারেন। এছাড়া অন্যান্য যত কাজ আছে সব রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও তিনি প্রধানমন্ত্রীর পরামর্শেই সে কাজগুলো করে থাকেন। কেননা আমাদের দেশ রাষ্ট্রপতি শাসিত দেশ নয়, আমাদের দেশ প্রধানমন্ত্রী শাসিত দেশ, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত দেশ আর কি। 2 নম্বর দেখো, রাষ্ট্রপতি কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করেন। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে ও প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন। তিনি সংসদে ভাষণ দিতে ও বাণী পাঠাতে পারেন।
সংসদ কর্তৃক গৃহীত কোনো বিলে তিনি সম্মতি দান করলে বা সম্মতি দান করেছেন বলে গণ্য হলে বিলটি আইনে পরিণত হয়ে যায়। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। কোনো কারণে সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি 60 দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল হতে অর্থ মঞ্জুর করতে পারেন। অর্থাৎ এটার মানে হলো, যদি কোনো সমস্যা হয়, রাষ্ট্রের প্রয়োজন, যদি অর্থের প্রয়োজন হয়, আর সেই অর্থ যদি সংসদ সদস্যরা কোনো কারণে মঞ্জুর করতে ব্যর্থ হন, তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে 60 দিনের জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন, তহবিল প্রয়োজন, তা উনি মঞ্জুর করতে পারেন। 4 নম্বর অপশনে দেখা আছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্টের বিভাগের বিচারপতিদের নিয়োগ করেন। তিনি কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা হ্রাস বা মকুব করতে পারেন। অর্থাৎ কোনো আদালতে, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, যে কোনো আদালতে যদি কোনো ব্যক্তির ফাঁসিও হয়ে যায়, রাষ্ট্রপতি চাইলে এই ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে উনি মাফ করে দিতে পারেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সম্মানের উৎস। তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেওয়া কোনো সম্মান বা পদবি গ্রহণ করতে পারে না। বিষয়টি কিন্তু খুবই মজার বিষয়। পৃথিবীর অন্য কোনো দেশ চাইলেই তোমাকে কোনো নতুন উপাধিতে ভূষিত করতে পারবে না, সেক্ষেত্রে তোমার রাষ্ট্রপতির অনুমতি লাগবে। 6 নম্বরে যদি আমরা আসি, দেখো, যুদ্ধ বা অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা বা শান্তি বিনষ্ট হওয়ার উপক্রম হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি প্রয়োজন হয়। এছাড়া রাষ্ট্রপতি 7 নম্বর দেখো, এছাড়া রাষ্ট্রপতি আরও অনেক দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেশের বরেণ্য ব্যক্তিদের খেতাব, পদক ও সম্মাননা প্রদান করতে পারেন। বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি, দলিল তার নির্দেশে সম্পাদিত হয়। তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান। এই পর্যায়ে দেখো, আলোচনার এই পর্যায়ে জোড়ায় কাজ একটা চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজের প্রধান ক্ষেত্রগুলো নিচের ছকে লিখো। তোমরা আমরা যতটুকু আমরা পড়েছি, পাঠ্য বইয়ে যা আছে সেগুলো পড়ে তোমরা এখানে যে একটা ছক আছে, এমন ছকে হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো করে রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজের ক্ষেত্র শিরোনাম দিয়ে এখানে তোমাদের একটা দেখিয়ে দেওয়া হয়েছে, শাসন সংক্রান্ত ক্ষমতা ও কাজ। এরপরে আরও কী কী কাজ আছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি, তো সেখান থেকে নোট আপ করবে। তারপরও তোমাদেরকে আমি জাস্ট এক নজরে তোমাদেরকে আমি একটু সহযোগিতা করতে চাই। রাষ্ট্রপতি কোন কোন কাজগুলো করে থাকেন তোমাদের দেখতে চাও, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যাচ্ছি কি, পাওয়ার পয়েন্ট স্লাইডে যাচ্ছি আমরা। দেখো এখানে রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজের ক্ষেত্র কি কি আছে। এখানে শাসন সংক্রান্ত ক্ষমতা ও কাজ, আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, বাজেট প্রণয়ন সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজ, কোনো নাগরিকের বাইরের খেতাব গ্রহণ সংক্রান্ত সম্মতির কাজ, সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা, দেশের জাতীয় যে কোনো অনুষ্ঠানে সভাপতিত্ব করা। এগুলো কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোচনায় পড়েছি। তারপর তোমাদের সুবিধার্থে আমি তোমাদের এক নজরে এগুলো নোট করতে পারো এবং মাথায় নিতে পারো, সেজন্য তোমাদের সাথে আমি এই জিনিসটা এখানে স্লাইড আকারে তৈরি করেছি। ঠিক আছে, আমরা এবার আমাদের নির্দিষ্ট আলোচনায় চলে যাচ্ছি। এরপরে রাষ্ট্রপতির পর আমাদের আসছে প্রধানমন্ত্রী। দেখো, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকার প্রধান। তাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসক। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। যেমন 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংসদে
সংখ্যাগরিষ্ঠ আসন পায়। তবে ফলে রাষ্ট্রপতি, আওয়ামী লীগ প্রধান ও সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পুষ্ট শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে 2001 সালে একইভাবে খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী করা হয়েছিল। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজের বিচার বিবেচনা অনুযায়ী জাতীয় সংসদের যে কোনো সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। এটার মানে হলো কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে, অর্থাৎ যদি কোনো দল 300 আসনের মধ্যে মিনিমাম 151টা আসন না পায়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যাকে চায় তিনি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারবে। প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর। তবে তার আগে কোনো কারণে সংসদ তার বিরুদ্ধে অনাস্থা আনলে এবং তা সংসদে গৃহীত হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী স্বেচ্ছায়ও পদত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার মন্ত্রিসভাও ভেঙে যায়। তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। তিনি একসাথে সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা এবং সরকার প্রধান। দেখো, এই আলোচনার এই পর্যায়ে তোমাদের জন্য একটা জোড়ায় কাজ রয়েছে, সেটা হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিয়োগ পদ্ধতির পার্থক্য রচনা করো। আমরা একটু ইতিপূর্বে আলোচনা জেনেছি আমরা রাষ্ট্রপতি কীভাবে নিয়োগ হয় এবং প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগ হয় সেটা আমরা জেনেছি। তো এই পর্যায়ে প্রধানমন্ত্রী কি তা আমরা দেখব। এরপর আমরা একটু আলোচনা, প্রধানমন্ত্রী বলতে আসলে কি বোঝায় তা আমরা যদি দেখতে চাই, দেখো আমি তোমাদের জন্য সেটাও করে রেখেছি। আমরা যদি যাই আমাদের স্লাইডে, প্রধানমন্ত্রী বলতে আসলে কি বোঝায় দেখো। মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকার প্রধান, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি, তাঁর কার্যকাল 5 বছর, সরকারের স্তম্ভ, তিনি একসাথে সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা এবং সরকার প্রধান। রাষ্ট্রপতি তাকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তাহলে আমরা এখান থেকে আবার আমরা তোমাদেরকে আসলে এক নজরে প্রধানমন্ত্রী বলতে কি বোঝায় তা দেখানোর জন্যই কিন্তু তোমাদের জন্য এই নোটটি তৈরি করা। এরপর যে আমরা আবার আমাদের আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমরা এই পর্যায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ দেখো। প্রধানমন্ত্রীকে বহুবিধ কাজ সম্পাদন করতে হয়, যেমন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নামে দেশের শাসন পরিচালিত হলেও আসলে প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। মন্ত্রী পরিষদের সহযোগিতায় তিনি শাসন সংক্রান্ত দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাষ্ট্র উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান, তিনি মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করেন ও মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করেন। মন্ত্রীদের কাজ তদারক করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করেন। সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর পরামর্শ ও অনুমোদন নিয়ে কাজ করেন। তিনি যে কোনো মন্ত্রীকে তার পদ থেকে অপসারণের পরামর্শ দিতে পারেন। মূর্খতা তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে অর্থমন্ত্রী বাংলাদেশের বার্ষিক আয় ব্যয়ের বাজেট ও সংসদে উপস্থাপন করেন, যা আমরা প্রত্যেক বছর জুন মাসে জাতীয় সংসদে পাশ হতে দেখতে পাই। 4 নম্বর হলো প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে দেন। এভাবে তিনি আইন প্রণয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। পররাষ্ট্র বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। আন্তর্জাতিক সম্মেলনে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। দেশের জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছাড়া যে কোনো নির্দেশ দিতে পারেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন। দেখো, এই পর্যায়ে তোমাদের একটা জোড়ায় কাজ রয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। প্রধান ক্ষেত্রগুলো ছক আকারে লিখো।
তো তোমাদের এই ক্ষেত্রে আমি তোমাদের এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ কি তা তোমরা উপরে আলোচনাগুলো পড়লে বুঝতে পারবে। তারপর তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের জন্য একটি নোট করেছি, তা আমি তোমাদের সামনে প্রদর্শন করছি। তাহলে প্রধানমন্ত্রীর কাজ ও ক্ষমতা এক নজরে দেখার জন্য মন্ত্রী পরিষদের নিয়োগ দেন, জাতীয় স্বার্থের রক্ষক, বাজেট প্রণয়ন সংক্রান্ত কাজ, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তো আসলে আমরা প্রধানমন্ত্রীর সম্পর্কে জেনেছি, প্রধানমন্ত্রী নিয়োগ কীভাবে হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা কী, প্রধানমন্ত্রীর কাজ কী। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তোমাদেরকে আমি পরিচয় করে দিতে চাই। আমরা এখানে যাই, প্রধানমন্ত্রীর দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইনিই কিন্তু আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু আমাদের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের মতো খুবই সরল, নিরহংকারী এবং জনগণের খুব কাছের একজন নেত্রী হিসেবে আমাদের মাঝে সমাদৃত এবং পরিচিত। চলো আমরা তোমাদের ভালো লাগার জন্য, ওনার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য জাতীয় সংসদে ওনার কিছু মজার বক্তব্য আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। চলো আমরা দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কিছু মজার বক্তব্য। মাননীয় স্পিকার, আমি ওনার শেষের কথা থেকেই আসি। ওই যে এক জায়গায় দাওয়াতে গেছে, তখন তার খুব ইচ্ছা যে তার পাতে আরো খাবার দে, আর নিজে চাইতে লজ্জা পাচ্ছে, বলছে ওনার পাতে দেন, ওনার পাতে দেন, ওনার পাত খালে, ওনার পাত খালে। আবার আমাদের সরকারকে নাকি একবার টেনেই নামাবেন, এমন একজনের মুখ থেকে কথাটা আসলো। সে ভদ্রকে আমি নাম নিতে চাই না, কিন্তু তার চরিত্রটা কি, ছাত্র জীবনে করছে এক রাজনীতি, বোধহয় ছাত্র শক্তি নাকি একটা করত, তারপরে গেল বিদেশে ব্যারিস্টারি করতে। ব্যারিস্টারি পড়ে এসেই 69 সালে ফিরে এসে দেখি আমাদের বাসার থেকে আর নড়ে না। কেউ তাকে ডাকুক আর না ডাকুক, সে সেই যে মানে আঠার মতো চিপকে থাকে। কোথাও ঠাঁই না পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে প্রিয় ছিল মোহাম্মদ হানিফের প্রিয় হিসেবে এসে হানিফের ব্রিফ কেস নিয়ে দৌড়াতে শুরু করলো। তো তিনি আবার ঘোষণা দেন যে আমাদের সরকারকে নাকি ক্ষমতা থেকে টেনেই নামাবে। এখন যিনি মাটিতে এমনি পড়ে আছে, সে আর কাকে কি টেনে নামাবে? কুমিল্লা একবার অ্যাক্সিডেন্ট, একটা কাহিনী বলি। কুমিল্লা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি, আমরা গেছিলাম ওনাদের দেখতে। হাসপাতালে দেখলাম মধু সাহেব, তারপরে শাহিনা, এরা সবাই ছিল। আমি বিরোধী দলের নেত্রীকেও দেখে আসছিলাম। যখন চলে আসলো ঢাকায়, তারপরে দেখি উনি বাই বাই দিয়ে, বিরোধী দলের নেত্রীকে বাই বাই দিয়ে এরশাদ সাহেবের সাথে চলে গেছে আমাদের মধু ছিল। সেই সময় এই বিএনপি থেকে বলা হয়েছিল যে 5 বছরের চুক্তি না হলে মেনে নেবে না। আচ্ছা, 5 বছর চুক্তি না হলে মানবে না, আমরা কিন্তু 30 বছরের চুক্তি করে এসেছি। 30 বছরের চুক্তি করেছিলাম, কিন্তু তারপর না বলেছিলেন পদ্মায় পানি আসে না, পানিতে ছোট মাছ হয় না, পানি ঠিক নাই। অন্তত অসত্য কথা বলে মানুষকে যেন বিভ্রান্ত করা না হয়। এমনকি ব্যক্তিগত পর্যায়ে আমার ছেলের বউ, তাকে ইহুদি বানিয়ে দিয়েছে। আমার দুঃখ হয়, অথচ তারা জানে না, বোধহয় একটু ভুল হয়ে গেছে। আমার ছেলের বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলের বউর কথা বলে ফেলেছে। কামাল হোসেনের মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে আমার ছেলের বউটাকে খামাখা টানাটানি। জিয়াউর রহমান হত্যার পর আমরা 40 দিন পর্যন্ত টেলিভিশনে আর রেডিওতে শুনেছি জিয়া কিচ্ছু রেখে যায়নি, এখন ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া। আর জিয়াউর রহমানের পুরান প্যান্ট কেটে
ওই তারেক জিয়ার কোপরে প্যান বানিয়ে পড়ানো হতো, এত ইজ্জত। আর তাদের কিচ্ছু ছিল না, ওই ভাঙ্গা সুটকেসের আগেঞ্জির গল্পই শুনতে হয়েছিল যে জিয়া কিচ্ছু রাখে নাই। এখানে একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবে মনে জাগে যে যাদের কোনো সম্পত্তি ছিল না, ভাঙ্গা সুটকেস আর সেরাগিন পরে যারা চলতো, তাদের পরনে ওই ফ্রেঞ্চ শিফন আসে কিভাবে? তাদের ঘরে ওই ইটালিয়ান ফার্নিচার, যে ফার্নিচার ইটালির প্রেসিডেন্টের বাড়িতে দেওয়া যায়, সেই ফার্নিচার আসে কিভাবে? তাদের এত 700 কোটি টাকার মালিক হয় কিভাবে? তাদের এত বিলাস বাসন কোত্থেকে আসলো? অবশ্য তার উত্তরে বলতে পারে যে জিয়া যে ভাঙা সুটকেসটা রেখে গিয়েছিল ওটা তার জাদুর বাক্স হয়ে গেছিল, হাত বুলালেই সব পাওয়া যেত। আমরা ছোটবেলায় স্টিমারে যেতাম, স্টিমারে ওই নদীর পানি মাপার জন্য বাঁশ নিয়ে ওই লোক থাকে, তারা ওই কিছুক্ষণ পর পর ওই বাঁশ পানিতে ফেলে আর বলে 1 বাও মেলে না, 2 বাও মেলে না, 3 বাও মেলে না, এরকম বলে। তো ওনারাও ওই পানি চুক্তির পর সেই 1 বাও মিললো কিনা, 2 বাও মিললে কিনা সেটা শুরু করে দিল। তখন আমি অবশ্য বলেছিলাম যে আপনারা যে আপনাদের নেত্রী সহ সবাই যে পদ্মা নদীতে নেমে দেখেন না কত পানি আছে, একবার নেমে দেখলেই তো হলো যে পানি কত, কোমর সমান না গলা সমান। Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. लेकिन मुझे पता नहीं दीदीमणि क्या करेगी। दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने अश्योर किया, तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। বিএনপি নেতারা নির্বাচনের স্বচ্ছতার কথা বলে, তাদেরকে আমি শুধু বলবো একটু তারা তাদের অতীত ইতিহাসটা যেন দেখে, যে তাদের নেতা জিয়াউর রহমান কি করে গেছে, খালেদা জিয়া কি করে গেছে, এবং তাদেরই দোষর ছিল জেনারেল এরশাদ। ভাবি সাহেবরে খুব আদর আহ্লাদ করেছিল, ভাবি সাহেব আবার দেওয়ারের প্রতি আমার বেশি সুনজর দেখায় নাই বলে জেলে পড়ে দিয়েছিল, কারণ এক বনে 2 বা কি করে থাকে। যানজট, মানুষের অর্থনৈতিক উন্নতি যত হচ্ছে, গাড়ি ক্রয় করাও বাড়ছে। যেমন এই আপনারাই ধরেন না, এরশাদ সাহেব উনি আসলেন আমার ইফতার পার্টিতে, আপনি আসতে পারলেন না, কিন্তু আমরা দুইজন যদি একটা গাড়িতে আসতেন তো সময় মতো পৌঁছাতেন। যে তৃতীয় শক্তি হয়ে যারা আসতে চায় তারা কিন্তু -2 ফর্মুলার প্রবক্তা, এ কথাটা ভুললে চলবে না। আর বিরোধী নেত্রীকে বলবো যে আপনার পাশে যিনি আছেন ওনার কিন্তু কোনো তালের ঠিক নেই, কোন দিক যান, এ ব্যাপারে একটু সতর্ক থাকেন। এই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চমৎকার বক্তব্য শুনলাম, আসলে ওনার অনেক বক্তব্য রয়েছে, তো আমরা এখানে তোমরা ইউটিউবে গেলে শেখ হাসিনা বলে সার্চ দিলেই তোমরা অনেক বক্তব্য শুনতে পাবে। ঠিক আছে, তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে, আমাদের নিয়মিত যে ক্লাস, আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমাদের তাহলে আজকে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কাজ সম্পর্কে জানলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আমাদের যে মন্ত্রী পরিষদ, আমরা মন্ত্রী পরিষদের গঠন, মন্ত্রী বলতে কী বোঝায় এবং মন্ত্রী পরিষদের কার্যাবলী সম্পর্কে আমরা জানব। তো আমরা আজকের মতো আমাদের ক্লাস আর বিলম্বিত না করে আমরা আজকের মতো আমাদের ক্লাসকে এখানে সমাপ্ত করতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। তোমাদের সাথে পাঠ্য বই যেভাবে আছে আমরা পাঠ্য থেকে আমরা সরাসরি আলোচনা করেছি, এবং তোমাদের প্রয়োজনে আমি তোমাদের সামনে আজকের আলোচনা থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের মধ্যে রাখতে চাই। তো প্রশ্নগুলো রাখার জন্য আমি তোমাদের সামনে প্রশ্নগুলো উপস্থাপন করছি, তোমরা সেগুলো নোট করে রাখবে এবং সেগুলো তোমরা জানার চেষ্টা করবে। তো আমরা আমাদের প্রশ্ন চলে যাচ্ছি। এখানে দেখো, কিছু প্রশ্ন উত্তর জানার চেষ্টা করো,
বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, বাংলাদেশের সরকার প্রধান কে, দেশের প্রকৃত শাসক কারা, আমরা কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি। তো তোমরা বইটা স্টাডি করে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে। এরপর তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন দিতে চাই। দেখো, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করো। স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের শাসনামলে। প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনা ও নেতৃত্ব এবং মন্ত্রিপরিষদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তা সম্ভব হয়েছে। তো তোমরা এই উদ্দীপকটি পড়ে নিচের এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করবে। রাষ্ট্রপ্রধান কে, মন্ত্রিপরিষদ বলতে কি বুঝো, প্রধানমন্ত্রী দেশের প্রকৃত শাসক ব্যাখ্যা করো, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজগুলি বর্ণনা করো। তোমরা আশা করি এই উত্তরগুলো খুঁজে বের করতে পারবে এবং তোমরা জেনে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না, নিয়মিত পড়াশোনা করবে, যাতে তোমরা স্কুল খুললেই তোমরা যদি আমাদের পরীক্ষা কাছিয়ে যায়, যেহেতু তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, অংশগ্রহণ করতে পারো, সেভাবে তোমরা আসলে প্রস্তুতি গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, দেখা হবে আবার। ভালো থাকবে।